শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বাসভবন গুলশান কার্যালয়ে না থেকেও আছেন খালেদা জিয়া। মায়ের শেষ থেকেই শুরুর আকাঙ্ক্ষা ছেলে তারেক রহমানের। 11 জানুয়ারি থেকে উত্তরের 9 জেলায় সফর। জামায়াত আমিরের সাথে ইইউ প্রতিনিধির সাক্ষাৎ, সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা। অতীতের মতো পাতানো ভোট হলে ধ্বংসের দিকে যাবে দেশ, বললেন তাহের। প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে। নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে পোস্টাল ভোট, ধারণা বিশ্লেষকদের। কারচুপি ঠেকাতে প্রার্থী ভোটারের কাছে পুরো প্রক্রিয়া স্পষ্ট করার তাগিদ। প্রার্থীরা দুজনেই খুবই শক্তিশালী, সেখানে কিন্তু প্রার্থীগুলো কোনো না কোনো প্রক্রিয়া বের করতে পারে। নির্বাচন কমিশনকে কিন্তু এই জায়গায় খুবই সিরিয়াস থাকতে হবে। দেশ জুড়ে শীতের দাপট, কনকনে হাওয়া ও ভারী কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় এবার বাংলাদেশের নাম। দেশটিতে যেতে হলে জামানত দিতে হবে $15,000 পর্যন্ত। 21 জানুয়ারি থেকে কার্যকর। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। 11 জানুয়ারি থেকে 4 দিনের সফরে উত্তরাঞ্চলের 9 জেলায় সফর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠিও দেওয়া হয়েছে। এই সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি। তারেক রহমান এই সফরে বিশিষ্ট ব্যক্তি, নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদের কবর জিয়ারত করবেন। ওই চিঠিতে আরও জানানো হয়, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কোনো ক্রমেই লঙ্ঘন করা হবে না। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। আমরা তার কাছে যাচ্ছি। ফয়সাল, তারেক রহমানের আজকের কর্মসূচি সম্পর্কে জানতে চাই। এছাড়া উত্তরের 9 জেলায় তিনি সফর করবেন, সে বিষয়ে একটু জানতে চাই। লোপা, আজকে মূলত তারেক রহমান এসেছেন তার চেয়ারপারসনের কার্যালয়ে। সেখানে মূলত ঢাকা 17 আসনে, যেখানে তিনি আগামী নির্বাচনে লড়বেন, ঢাকা 17 আসন, সে 17 আসনের গুলশান থানার যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে মূলত আজকে তার সকাল 11টা থেকে মূলত বৈঠক ছিল এবং সেখানকার যে সকল নেতাকর্মীরা গুলশান থানার সকল নেতাকর্মীদেরকে আজকে ডাকা হয়েছে গুলশানের কার্যালয়ে। সেখানে মূলত তাদের সাথে আসলে আগামী নির্বাচনের যে প্রস্তুতি সে বিষয়ে মূলত আলাপ আলোচনা হয়েছে। এর পাশাপাশি তিনি আসলে এই যে ঢাকা 17 আসনের নাগরিকদের কি ধরনের সমস্যা বা কি কি সমস্যাগুলো আছে সেগুলো মূলত জানতে চেয়েছেন এবং নেতাকর্মীরাও এই যে 17 আসনের জনগণের ভাবনা কি, তারা আসলে কি কেমন নেতৃত্ব চাচ্ছেন, তাদের সমস্যাগুলো কি কি, যেগুলো নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছ থেকে শুনতে পেয়েছেন, জেনেছেন, সেগুলো মূলত দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সামনে তারা তুলে ধরেছেন এবং আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে মাঠে কাজ করা যায়, কিভাবে ধানের শীষের পক্ষে জোয়ার তোলা যায়, সে বিষয়ে মূলত তিনি নির্দেশনা দিয়েছেন এবং সেই প্রচারণাকে আরও বেগবান করার জন্য মূলত তিনি তাদেরকে আরো উৎসাহ দিয়েছেন। এর পাশাপাশি যদি বলি, শুধু যে এখানে দলীয় কার্যক্রমই আজকে হয়েছে তা কিন্তু না, এর পরপরই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরও আসার কথা রয়েছে গুলশান কার্যালয়ে, যারা মূলত তারেক রহমানের সাথে রাজনৈতিক বিষয় নিয়ে কিংবা আগামীর বাংলাদেশ নিয়ে সেসব বিষয়ে তারা আলোচনা করবেন। এর পাশাপাশি লোপা, সবচেয়ে বড় যে কর্মসূচি সেটি হচ্ছে আগামী 11 জানুয়ারি তিনি ঢাকার বাহিরে সফর করবেন, যেটি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় তিনি আগামী 3 থেকে 4 দিন সফর করবেন। সেখানে বিভিন্ন বিশিষ্ট জনদের পাশাপাশি আবু সাইদ সহ জুলাইয়ে যারা প্রাণ দিয়েছেন কিংবা জুলাই আন্দোলনে যারা অভ্যুত্থানে যারা আহত হয়েছেন সেই সকল পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এবং নিহতদের কবর জিয়ারতের মাধ্যমে তিনি সেসব বীরদের শ্রদ্ধা জানাবেন। তো লোপা, এই ছিল এখান থেকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নেই, কিন্তু গুলশানের বাসা ফিরোজা কিংবা চেয়ারপারসনের কার্যালয়ে সবটুকু জুড়ে আছে তার স্মৃতি, যে স্মৃতি নিয়ে শোকের দিন কাটছে দল ও পরিবারের। ফিরোজায় কেবলই শূন্যতা, কার্যালয়ে হাহাকার।
মা যেখানে শেষ করেছেন সেখান থেকেই শুরুর আকাঙ্ক্ষা ছেলে তারেক রহমানের। না থেকেও বেগম খালেদা জিয়া আছেন ছায়া হয়ে। এত ভালোবাসা আর শ্রদ্ধা নিয়ে যেন প্রয়াত খালেদা জিয়া ছুটে বেড়াচ্ছেন দেশের পথে প্রান্তরে, মানুষের মনে মনে। বটবৃক্ষ মানুষটির ঠিকানা ছিল এ বাড়ি, যে বাড়ির আঙিনা জুড়ে কত আম আর কাঁঠালের বৃক্ষ। হেমন্তের পাকা ধানের মৌসুম শেষে পাতাগুলো শীতের জীর্ণতায় ধূসর ধুলো মাখা। হঠাৎ তার মধ্যেই নতুন প্রাণের গান, কচি পাতা। তবু কোথায় যেন অদৃশ্য হাহাকার, অব্যক্ত বেদনার পংক্তিমালা। গুলশানের বর্ধিত এলাকার এই ৭৯ নং সড়কের প্রথম বাড়িটি ফিরোজা, যেখানে প্রায় ১৭ বছরের বসবাস বেগম খালেদা জিয়ার, যিনি এখন সব সীমানা ছাড়িয়ে কাঁটা তারের ঊর্ধ্বে। ২০০৯-এ প্রায় ৪০ বছরের স্মৃতি বিজড়িত সেনানিবাসের মইনুল রোডের সেই স্বামীর ভিটে থেকে তাকে বিতাড়িত করা হয়। সন্তানদের সেই স্মৃতিমাখা ঘর ছেড়ে এই ভাড়া বাসা ফিরোজায় খালেদার ঠাঁই। জনগণের জন্য, জনপদের জন্য আর গণতন্ত্রের জন্য এই বাড়ির উঠোনেই তিনি তুলে ধরেছিলেন লাল সবুজ পতাকার ঝান্ডাটা। ফিরোজায় এখন দুয়ার খুলে বসে নেই এক মা, নেই সেই জলজলে বাংলাদেশের খালেদা, যার আঁচল জুড়ে গোটা বাংলাদেশ। খালেদাবিহীন ফিরোজায় সেই শূন্যতা করা নাড়ে। এখানেই একা অসুস্থতার দিন কেটেছিল তার। নিরাপত্তার তোড়জোড় নেই, বাড়ির চারপাশে নেই সেই ভিড়। সারা রাত বাজে নিস্তব্ধ নিস্তরঙ্গ শোকের মাতম। দিনের আলোয় উঠোনের ফুলও কেমন মৃয়, গাছের পাতা মৃদু হাওয়ায় দোল খায়, যার শব্দে কেবল বিষণ্ণতা। সরু নারকেল গাছটা মাথা উঁচু করে শিখরে, ডাল আছে ছড়িয়ে যেন এক খালেদা দীর্ঘ দিগন্ত জুড়ে। দেয়ালের এক পাশ জুড়ে শ্বেত শুভ্র সাদা রং, শুধু নেই স্নিগ্ধ সেই মানুষটা, শরীরেই প্রস্থান ঘটেছে যার। ঠিক লাগোয়া বাড়িটিতেই থাকেন এখন আদরের পিনু, ছেলে তারেক রহমান। সেখানে এখন পরিবারের সমস্ত লোক। এই ঘর আলো করে তার গল্প করার কথা ছিল, হলো না সেসব কিছুই। ব্যক্তিগত উৎসব বলে কিছু ছিল না যার পুরোটা জীবনে। সেই খালেদার বায়বীয় আনাগোনা এখন সেখানে, স্মৃতির স্বরে তিনি। অথচ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে ছেলে ছুটে এসেছিল মায়ের কাছে। শেষ বিদায়ের আগে নিজ ভূমে সন্তানের ফিরে আসার সুখ নিয়েই চলে গেলেন মা। এই ঘর ছেড়ে খানিকটা এগুলি গুলশানের ৮৬ নং সড়কে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়, যার চারপাশে এখন কেবলই একজন খালেদা জিয়াকে ঘিরে শোকের স্তুতি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের এক অনন্য অধ্যায় ছিল এখানেই। ২০১৫-তে টানা ৯৩ দিন অবরুদ্ধ এই কার্যালয়েই আদরের ছোট ছেলেটাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে হয়েছিল। দেশ আর জনতার জন্য জীবনের সবচেয়ে বড় বিসর্জন। সেখানে এখন ব্যস্ততা বাড়ছে, তার শোকের কালো পতাকা এখানে পথ করে ওড়ে। ছেলের কাঁধে এখন মস্ত ভার, চোখের জল লুকিয়ে মায়ের সবটুকু নিয়ে পথ চলার বাসনা তার। যে জনতার জন্য খালেদা জিয়ার সারাটা জীবন নিঃসংকোচে নিঃস্বার্থভাবে উৎসর্গ করে দেয়া, যার শেষ যাত্রায় ইতিহাসের নজিরবিহীন উপস্থিতি, সারাটা জীবন নিঃসংকোচে নিঃস্বার্থভাবে উৎসর্গ করে দেয়া, যার শেষ যাত্রায় ইতিহাসের নজিরবিহীন উপস্থিতি, একমাত্র জীবিত সন্তানটি নিশ্চয়ই আপ্লুত তাতে। কি করে এড়াবে ছেলে মানুষের সেই আকাঙ্ক্ষা? তাই তো নিত্যদিন মায়ের শোক পাশে রেখে এই কার্যালয়ে অবাধ উপস্থিতি। প্রিয় দেশ আছে মাটি আর মানুষ, শুধু নেই সেই মাটির মানুষ। কৈশোরে যে স্বামীর সঙ্গে ঘর বেঁধেছিলেন, যে স্বামীর মৃত্যুর পর সেই যৌবনের উজ্জ্বল দিনে রোদ জ্বলা পথে নামতে হয়েছিল খালেদা জিয়াকে। তারপর কত দিন সংগ্রামের দিন, জনভাবনায় মগ্ন দিন। সবশেষে সেই স্বামী জিয়াউর রহমানের পাশেই চিরকালের নিদ্রায়। তার প্রয়াণের পর থেকেই উদ্যানের উজ্জ্বল সেই স্থানে প্রতিদিন সাধারণের আনাগোনা।
চোখের জলে, বিষণ্ণতায়, দ্রোহে, বিদ্রোহে আর প্রেরণায় আপামর মানুষ ছুটে আসছেন, ছুটে ছুটে আসবেন এখানে। যে মানুষের ফুলেল শ্রদ্ধা, ভালোবাসায় স্মরণে থেকে যায় এক মহাপ্রাণ, মহাকালে মহাপ্রয়াণ ঘটেছে যার, সেই বেগম খালেদা জিয়া। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা এই নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ, তারাই অতীতে বিভিন্ন সময় আপোষ করেছে, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, একমাত্র বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত কোনো ধরনের আপোষ করেননি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও শোক সভার আয়োজন করে জিয়া পরিষদ। সেখানেই তিনি এই মন্তব্য করেন। বলেন, নেত্রীর এই ত্যাগ ও আপোষহীনতার জন্যই বিএনপি নেতাকর্মীরা এতটা সাহসী। তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে। প্রত্যেকটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপির পরিকল্পনা রয়েছে। এ সময় তিনি জাতির মধ্যে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সজাগ ও সতর্ক থাকতে হবে। আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনাদের মনে আছে, একমাত্র বেগম খালেদা জিয়া এবং বিএনপি অংশগ্রহণ করে। দেশে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, প্রশাসন যেভাবে আনুগত্য দেখাচ্ছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা প্রকাশ করেছে জামায়াত। সকালে নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। সাক্ষাৎ শেষে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যদি এবার পাতানো নির্বাচন হয় তাহলে দেশ আরও ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা ইউকে জানায় জামায়াত। নায়েবে আমির বলেন, তাদের দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে সরকার গঠন করা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা এবং ইউ সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে বলেও জানান তিনি। এনসিপিকে 10 আসন দেওয়ার বিষয়টিকে কাল্পনিক জানিয়ে তিনি বলেন, শিগগিরই হচ্ছে 11 দলীয় জোটের আসন সমঝোতা। ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা। বিগত 3টি নির্বাচনে যে ক্ষতি হয়েছে সেগুলো সমন্বয় করে সম্মিলিতভাবে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, 2026 সালের নির্বাচন হলো লাইনচ্যুত ট্রেনকে লাইনে উঠিয়ে চালানো। কমিশনের প্রত্যাশার সাথে যৌক্তিকতার সমন্বয় ঘটানোর কথাও জানান তিনি। 26-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। আমাদের প্রত্যাশা অনেক এবং যৌক্তিক প্রত্যাশা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকুয়াম হয়ে গিয়েছে। এই ভ্যাকুয়ামটার কারণে আমরা এখনো বলতে পারি 2008-এর আগে পড়ে আছি। নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে পোস্টাল ভোট হবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বিশেষ করে যেসব জায়গায় পোস্টাল ভোটার বেশি, সেখানে ভোটের লড়াইও হবে হাড্ডাহাড্ডি, বলছেন রাজনীতি বিশ্লেষকরা। সেক্ষেত্রে কারচুপির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা। পোস্টাল ভোট সংগ্রহ থেকে শুরু করে গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া সুস্পষ্টভাবে ভোটার ও প্রার্থীদের সামনে তুলে ধরতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আইনে পোস্টাল ব্যালটের নিয়ম থাকলেও বছরের পর বছর বিদেশ থেকে আসেনি একটি ভোটও। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার চর্চার সুযোগ পাচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা। শুধু প্রবাসীরাই নয়, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, নির্বাচন সংশ্লিষ্ট এবং সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ডাকযোগে ভোট দিতে পারবেন এবার।
5 জানুয়ারি ছিল পোস্টাল ব্যালটে ভোট ও গণভোটের জন্য নিবন্ধনের শেষ সময়। নিবন্ধন করেছেন 15,33,682 জন। এর মধ্যে দেশের ভেতরে নিবন্ধন করেছেন 7,61,140 জন। প্রবাসী ভোটারের সংখ্যা 7,72,542। 123টি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন 2,39,186 জন। এরই মধ্যে গণভোট ও সংসদ নির্বাচনের ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর ডাকযোগে ভোট পাঠাতে পারবেন প্রবাসীরা। কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম বিভাগে পোস্টাল ভোটারের সংখ্যা বেশি। বিশেষ করে ফেনী 1, 2, 3, চট্টগ্রাম 15, কুমিল্লা 5, 6, 11, নোয়াখালী 1 ও 3, সিলেট 1 আসন সহ 18টি জেলায় ভোটার সংখ্যা 10,000-এর উপরে। এই ভোটগুলি যেসব আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেখানে জয় পরাজয় ভূমিকা রাখবে মনে করছেন এই বিশেষজ্ঞ। কোনো সময় তো আমরা এরকম দেখেছি অল্প কয়েকটা এক ভোটেও কিন্তু হয়েছে কোথাও না কোথাও। তো এই সকল ক্ষেত্রে কিন্তু এগুলো নিয়ে মারাত্মক প্রশ্ন আসবে। ওখানে রাজনীতিগুলো যেভাবে প্রবাসী ভোটারদেরকে মোটিভেট করবে, ভোটগুলো কিন্তু এখানে এইভাবে পড়বে। এইটা ফলে দেখা যাবে রাজনৈতিক দল যারা বিদেশে মনোযোগ কম দিবে, প্রবাসে মনোযোগ কম দিবে, তারা দেখবে যে এখানে অনেক কাজ করেছে কিন্তু হয়তো 5,000 ভোটে হেরে গেছে, 2,000 ভোটে হেরে গেছে বা 1,000 ভোটে হেরে গেছে। এইটা কিন্তু খুব চিন্তার বিষয়। পোস্টাল ভোটে কারচুপির সংখ্যাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তাই পোস্টাল ব্যালট গণনা প্রক্রিয়ায় নজর দেওয়ার পরামর্শ তাদের। যে সকল আসনগুলোতে প্রার্থীরা দুজনেই খুবই শক্তিশালী, সেখানে কিন্তু প্রার্থীগুলো কোনো না কোনো প্রক্রিয়া বের করতে পারে, তারাও নিজেরা ইনোভেট করতে পারে যে কীভাবে পোস্টাল ভোটটাকে আমি অ্যাবিউজ করতে পারি। নির্বাচন কমিশনকে কিন্তু এই জায়গায় খুবই সিরিয়াস থাকতে হবে। প্রত্যেক রিটার্নিং অফিসার বলবে আমি এতগুলো ব্যালট পেপার ইস্যু করেছিলাম, আমার এতগুলো ব্যালট পেপার এই মুহূর্তে এসে পৌঁছেছে, আমাকে গণনা করতে হবে। ইলেকশন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই টাইমের মধ্যে গোপনীয় ভাবে না করে তাহলে এটার প্রশ্ন ওঠার সুযোগ সবাই তো দেখছে। এর আগেও 24-এর নির্বাচনে পোস্টাল ব্যালট উৎসাহিত করতে এই প্রক্রিয়ায় ভোট দিয়েছিলেন রাষ্ট্রপতি। তবে পদ্ধতিগত ঝামেলায় কাজে আসেনি সে উদ্যোগ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জোকসু নির্বাচনে ঘোষণা করা হয়েছে 14টি কেন্দ্রের ফলাফল। মিলছে ছাত্রদল ও শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ভিপি পদে এগিয়ে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জোবিয়ান প্যানেলের AKM রাকিব এখন পর্যন্ত পেয়েছেন 1,673 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত অদম্য জোবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন 1,424 ভোট। জিএস পদে এগিয়ে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন 1,612 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কোবরা পেয়েছেন 793 ভোট। এজিএস পদে এগিয়ে শিবিরের মাসুদ রানা পেয়েছেন 1,466 ভোট। নিকটতম ছাত্রদলের আতিকুল ইসলাম তানজিল পেয়েছেন 1,297 ভোট। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী, আমরা তার কাছে যাচ্ছি। ঐশী, ফল ঘোষণার নতুন কি কি তথ্য আছে আপনার কাছে একটু জানতে চাই। প্রতিনিয়তই একটি একটি করে বিভিন্ন কেন্দ্রের ফল ঘোষণা করা হচ্ছে লোপা, এবং এরপরই নতুন করে সংখ্যা, নতুন করে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যেই আভাস সেটি আমরা পাচ্ছি। এখন পর্যন্ত 14টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। মোট কেন্দ্র আপনি জানেন 39টি, তার মধ্যে 14টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলো। এখনো প্রায় 22টি কেন্দ্রের ফলাফল ঘোষণা কিন্তু বাকি আছে। কেন্দ্রীয় সংসদের জন্য কিন্তু 21টি পদে বিভিন্ন প্রার্থীরা লড়ছেন। মোট 21টি পদে 157 জন প্রার্থী কেন্দ্রীয় সংসদে এই জকসু নির্বাচনে লড়ছেন। তার মধ্যে 3টি পদ, সেই পদে ছাত্রদল এবং ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন। সে 3টি পদ যদি বলি, ভিপি পদে ভীষণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি আভাস আমরা পাচ্ছি। যখন 8টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছিল তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়েছিলেন, কিন্তু যখনই 13টি পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ 8টি প্যানেলের পর 8টি কেন্দ্রের পর একাধারে 3টি কেন্দ্রের ফলাফল একসঙ্গে ঘোষণা করা হয়েছে, তারপরে আমরা দেখেছি যে ফলাফল কিন্তু উল্টে গেছে। সেখানে ছাত্রদল এগিয়ে গেছে এবং এখনো পর্যন্ত প্রায় 98টি ভোটে ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে আছেন। এছাড়া সাহিত্য সংস্কৃতি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে আছেন। পরিবহন পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী এগিয়ে আছেন। এই 3টি পদে মূলত ভিপি, পরিবহন
পরিবহন এবং সাহিত্য এবং সংস্কৃতি, এই তিনটি যে পদ, এই পদে ছাত্রদল ও সমর্থিত প্যানেল এগিয়ে আছেন। বাকিগুলো মোটামুটি শিবির সমর্থিত প্যানেল যারা আছে তাদের প্রার্থীরা এগিয়ে আছেন। তবে যেহেতু 39টি কেন্দ্র যেমনটি বললাম, তার মধ্যে মাত্র 14টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, এখনো অনেকগুলো কেন্দ্রের ফল বাকি, যে কোনো সময় ফল উল্টে যেতে পারে। খুব হাড্ডাহাড্ডি এবং বেশ চমকপ্রদ তথ্য বা চমকপ্রদ পরিস্থিতি ফলাফল আসছে, ফলে সবাই বেশ উচ্ছ্বসিত এখানে যারা আছেন। লোপা, ঐশী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 2024 সালের জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় জয় ও পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে রোববার নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এতে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সুনির্দিষ্ট 3টি অভিযোগ আনা হয়েছে। বলা হয়, আন্দোলন চলাকালে দুজন মুঠোফোনে আলোচনার মাধ্যমে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে গণহত্যার তথ্য লুকিয়েছেন। একই সাথে ইন্টারনেটের লাইন পোড়ানো হয়েছে এমন তথ্য ছড়িয়ে সেই দায় চাপিয়েছেন শিক্ষার্থীদের উপর। এই মামলায় গ্রেফতার আছেন জুনায়েদ আহমেদ পলক। পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষে লড়বেন স্টেট ডিফেন্স। এদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়া 6 জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। সারা দেশে তীব্র হচ্ছে শীত, কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা। দেশের বেশিরভাগ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বেলা বৃদ্ধির সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয়। আজকে ঠান্ডাটা আগের দিনের তুলনায় অনেক বেশি, তারপরেও কর্মস্থলে যেতে হবে তাই বেরোচ্ছি। ঠান্ডাতে গাড়ি চালাতে কষ্ট হয়, হাত টাত পড়ে আছে, যাত্রী কম, অনেক ঠান্ডা আজকে, হাত পা অবশ হয়ে যাচ্ছে। এক সপ্তাহ ধরে গোপালগঞ্জে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে ব্যাহত হচ্ছে বোরো আবাদ। এতে জমিতে ধানের চারা রোপণ পিছিয়ে পড়ার আশঙ্কায় আছেন চাষিরা। তবে কৃষি বিভাগের আশা, দ্রুতই কাটবে প্রতিকূল আবহাওয়া, তখন আর সমস্যা থাকবে না বোরো আবাদে। দেশ জুড়ে তীব্র শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। কনকনে ঠান্ডা আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে, সেই সাথে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগও। পৌষের শেষ সময়ে যখন বোরো রোপণে ব্যস্ত সময় কাটে কৃষকের, সেখানে এখন দিনের বেশিরভাগ সময় কুয়াশা থাকায় ব্যাহত হচ্ছে আবাদ। শুধু তাই নয়, টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা না মেলায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। ভারী ঠান্ডা পড়ে, তার মধ্যে তো রাতি হবে, হাত পাও কালাই যায়, বুকে ব্যথা করে। আমাকে হাতে পায়ে বাত আসে, হাতে পায়ে ঝিনঝিন হয়ে যায়, আমাকে জ্বর আসে। জলের ভিতর নামলে, পানিতে নামলে হাত কুড়া হয়ে আসে, তারা গিরি এটা যেন বড় বয়ে জমা হয়ে থাকে। হাড় কাঁপানো শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। রোপণ কাজ করার জন্য মাঠের জমে থাকা পানিতে নামতে পারছেন না কৃষকরা। ফলে বোরো উৎপাদন আর ফলন পিছিয়ে পড়া নিয়ে দুশ্চিন্তায় চাষি। শীত উপেক্ষা লাগাতে হচ্ছে, কারণ জমির ফলন কমে যায় যদি আমরা দেরি করে লাগাই। বীজ তোলা একটা সময় থাকে, সেই সময়টা তো পাড়ায় গেলি তো এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আগে লাগালে আমাদের জমিটা আগে কাটা পড়ে, এই জন্য আমরা এই আবহাওয়ায় কাজ করি। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী রোপণ করা গেলে এ বছরও বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী এই আবহাওয়াবিদ। যদি আবহাওয়া 2-1 দিনের মধ্যে ভালো হয়ে যায়, তাহলে আমরা আশা করি আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন না। তবে যদি আবহাওয়া এরকম কন্টিনিউ করতে থাকে, তাহলে হয়তো আমাদের কৃষকদের আরো পরামর্শ দিতে হবে যেন তারা এখান থেকে ওভারকাম করে রাখতে পারেন। চলতি বোরো মৌসুমে গোপালগঞ্জে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 82,532 হেক্টর জমিতে। একদিকে ফসল আবাদ পিছিয়ে পড়ার আশঙ্কা, অন্যদিকে অসুস্থতার ভয়। শীতের এই দ্বিমুখী প্রভাব মোকাবিলায় সরকারি সংস্থার কার্যকর ভূমিকা চান কৃষকেরা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।
গণভোটের প্রচারণায় নির্বাচন কমিশনকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণভোট নিয়ে সুজনের গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, গণভোট নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা আরও জোরালো হওয়া প্রয়োজন। এ সময় তিনি বলেন, পরিবর্তনের জন্য বড় রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার স্পষ্ট নয়। ন্যূনতম সংস্কার না হলে দেশে দাসত্বের শৃঙ্খল থাকবে। বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ফ্যাসিবাদের পুনরাগমন ঠেকাতেই গণভোট। হ্যাঁ জয়যুক্ত না হলে বাংলাদেশে নিশ্চিতভাবে ফ্যাসিবাদ ফিরবে। যে বিষয়বস্তু নিয়ে এটা তৈরি করা হয়েছে, সরকার যাই করুক না কেন জনগণের দুয়ারে নিয়ে যাওয়ার জন্য আপনাদের মতো অর্গানাইজেশন দরকার, এবং এখন থেকে নির্বাচন কমিশনের যে ভূমিকা সেটা আরো জোরালো হওয়া প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। সহজ ভাষায় বললে ফ্যাসিবাদের পুনরাগমন ঠেকানোর প্রেসক্রিপশন হলো এইটা, ব্যবস্থাপত্র। যদি এটাকে আমরা অনুমোদন করে আমাদের জাতীয় জীবনে বাস্তবায়ন ঘটাতে না পারি, তাহলে নিশ্চিতভাবে ফ্যাসিবাদ ফিরে আসবে। আগামী 9 জানুয়ারির পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকায়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেন দুই সংগঠনের যৌথ আয়োজনে হচ্ছে এবারের সম্মেলন। সকালে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউটে দুদিনব্যাপী এই সম্মেলন চলবে। নদ নদী ও পানি সম্পদ, নগরায়ন ও জীববৈচিত্র্য সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিশেষজ্ঞ অধিবেশন থাকছে। পরিবেশ আন্দোলনের নেতাকর্মীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন বলেও জানানো হয়। একই সাথে পানি উন্নয়ন বোর্ড, রাজুক সহ সকল বাস্তবায়নকারী সংস্থাসমূহের সংস্কারের দাবি তোলা হবে। তারা যেন পরিবেশ উন্নয়নে কাজ করে সে দাবি থাকবে বাপা বেন পরিবেশ সম্মেলনে। ছোট্ট একটা দেশ, এই দেশে 18 কোটি মানুষ, এখানে যদি আমরা একটু গুছিয়ে না থাকি, এখানে যদি আমরা একটু যত্ন সহকারে না থাকি, তাহলে আমাদের কারোর পক্ষে এখানে ভালোভাবে থাকা সম্ভব হবে না। এই দেশে সবাইকে গুছিয়ে সুন্দরভাবে পরিবেশ রক্ষা করে চলতে হবে। সেই জন্যই বাপা বেন আজকে 25 বছর ধরে কাজ করছে নিঃস্বার্থভাবে। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি 2026-এর কাছে দায়িত্ব হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাবের মিলনায়তনে বিদায়ী কমিটি ফুলেল শুভেচ্ছায় নতুন কমিটিকে বরণ করে নেয়। অনুষ্ঠানে ক্র্যাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নবনির্বাচিত সভাপতি মির্জা মেহেদি তমাল ও সাধারণ সম্পাদক এম বাদশাহ বছরব্যাপী কমিটির কার্যক্রমে সবার সহযোগিতা চান। নতুন কমিটি আগামী 1 বছর দায়িত্ব পালন করবেন। গত 4 জানুয়ারি ক্রাইম রিপোর্টারদের সংগঠন ক্র্যাবে ভোট অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীদের দুর্ভোগ কমাতে গতানুগতিক ম্যানুয়াল পদ্ধতি থেকে বের হতে চায় এনবিআর। আজ থেকে ভ্যাট রিফান্ড চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সকালে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এই পদ্ধতির উদ্বোধন করেন। জানান, ভ্যাট রিফান্ডের ম্যানুয়াল পদ্ধতিতে ব্যবসায়ীদের মাসের পর মাস ধর্ণা দিতে হয় কর কর্মকর্তাদের কাছে। এ সময় অর্থনৈতিক লেনদেনের অভিযোগও আসে। তবে ভ্যাট রিফান্ডে এসব ঝক্কি পোহাতে হবে না। নতুন ব্যবস্থায় অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সময়ই প্রয়োজনীয় নথিপত্র ডিজিটালি আপলোড করা যাবে। বিবেচনা করা হবে 24টি পয়েন্ট। এরপর ভ্যাট কমিশনারের অনুমোদন পেলেই প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে 3 থেকে 10 কর্মদিবসের মধ্যে ট্রান্সফার করা হবে রিফান্ডের। এনবিআর চেয়ারম্যান জানান, ভবিষ্যতে আয়কর ও কাস্টমস রিটার্নও অনলাইনে করা যাবে। আগামী বছরে আমরা প্ল্যান করেছি যে আমাদের ভ্যাটের আইনও কম্পালসারি রিটার্নের সিস্টেমটা চলে আসবে, অনলাইন রিটার্ন চলে আসবে। কোনো কারণ নাই কেন লোকজন অনলাইনে দিবে না। অনলাইনে অনেক 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 সুবিধা। কত মানুষকে ট্রাভেল করতে হয় অফিস আসার জন্য, এটা করা লাগবে না। তার মানে হলে এতগুলো গাড়ি চলবে না, অথবা মোটরসাইকেল চলবে না, অথবা সিএনজি চলবে না। রমজান মাস সামনে রেখে খাতুনগঞ্জে ছোলার রেকর্ড পরিমাণ মজুত করেছেন আমদানিকারকরা। আন্তর্জাতিক বাজারে ছোলার বুকিং দর স্থিতিশীল আর আমদানি শুল্ক শূন্য থাকায় ছোট বড় অনেক ব্যবসায়ী এবার এলসি খুলেছেন। তাই ছোলা আমদানিতে সংকট নেই। দামও গেল বছরের তুলনায় অনেক কম। ঢাকার পাইকারি ব্যবসায়ী আর আড়তদাররাও বলছেন, সিন্ডিকেটের আধিপত্য না থাকলে রমজানে ছোলার দাম বাড়ার কোনো শঙ্কা নেই। প্রায় 5 দশক ধরে পুরান ঢাকার শ্যামবাজারে মুদি দোকান চালান শম্ভুবাবু। রমজানের বাকি আর মাস দেড়েক, তাই এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন তিনি।
রোজা আসলেই বেড়ে যায় ছোলার চাহিদা, সে কথা মাথায় রেখেই পর্যাপ্ত যোগান রেখেছেন দোকানিরা। বলছেন ছোলার দাম এবছর কিছুটা কম, কেজি প্রতি বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকাতেই, যা গেল বছরের তুলনায় অন্তত 30 থেকে 40 টাকা কম। ছোলার দাম বাজার পড়ে গেছে গা, যে ছোলা ছিল কিছুদিন আগে 100 টাকা পাইকারি হোলসেলে, সেটা হিসাব হচ্ছে আজকের কথা বলছেন হিসাব হচ্ছে 75 টাকা, 25 টাকা কমে গেছে কেজিতে। অন্যান্য বছর থেকে বছর আশা করি রমজান মাসে একটু দাম কমে যাবে বর্তমান বাজারের হিসাবে, কারণ আমার সাধারণত গত রমজান বেশি 110 টাকা 100 টাকা বিক্রি করছি, এবছর এখন বেচেছি 90 টাকা, ইম্পোর্টার বলতেছে ইনশাল্লাহ আরও কমবে। রাজধানীর এই খুচরা দোকানগুলোতে ছোলা সরবরাহ করা হয় পুরান ঢাকার মৌলভীবাজার আর চকবাজারের ডালপট্টি থেকে। আড়তদাররাও বলছেন এবছর চাহিদার তুলনায় যোগান পর্যাপ্ত, রমজানেও নেই সংকটের সম্ভাবনা, দাম বাড়ারও কোনো শঙ্কা নেই। প্রচুর মাল আছে, মালের অভাব নেই, মানে আগে তো বহুত দাম কম হবে, চাহিদা যা ছিল একটু বেশি মাল আছে। রমজানের আগে দাম বাড়ার কোনো সম্ভাবনা আছে? না না, কম মাল পড়বে, বাড়বে না। ছোলার চাহিদার 80% উপর আমদানি করে মেটানো হয়। একদিকে আন্তর্জাতিক বাজারে ছোলার বুকিং দর স্থিতিশীল, অন্যদিকে বাংলাদেশ ব্যাংক কিছু নিত্যপণ্যের আমদানি শুল্ক শূন্য ঘোষণা করায় লেগেছে এলসি খোলার ধুম। তাই রমজান সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে চাল, ডাল, ছোলা সহ 22 ধরনের নিত্যপণ্যের রেকর্ড মজুত করেছেন আমদানিকারকরা। নতুন চালান আসলে দাম আরও কমবে বলে প্রত্যাশা সকলের। অন্যান্য বছরের তুলনায় আপনার 5 গুণ বেশি, ওই জন্য আপনার অস্ট্রেলিয়াতে আপনার ছোলার দামটা কমে গেছে অলরেডি। আগে যে ছোলা আমরা প্রতি টন ইম্পোর্ট করতাম আপনার $650, বর্তমানে সেটা 480 থেকে $500 মধ্যে দাঁড়িয়েছে। আর এলসি সুবিধা আগে সরকারের তুলনায় বর্তমান সরকারের সুযোগ সুবিধা একটু বাড়ছে, সেই জন্য অনেক নতুন নতুন আমদানিকারক তারা অনায়াসে আমদানি করতে পারতেছে। বাংলাদেশে ছোলার বার্ষিক চাহিদা 2 থেকে 2.5 লাখ টন, শুধু রমজানেই প্রয়োজন হয় 80,000 থেকে লাখ টন ছোলার। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। এবার যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় উঠে এলো বাংলাদেশের নাম। এখন থেকে মার্কিন মুলুকে প্রবেশ করতে হলে জামানত হিসেবে গুনতে হবে প্রায় 18.5 লাখ টাকা পর্যন্ত। B1 কিংবা B2 ভিসার ক্ষেত্রে এই নতুন পরিবর্তন এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে জানানো হয়, নতুনভাবে বাংলাদেশ সহ আরও 25টি দেশের নাগরিকদের উপর প্রযোজ্য হবে এই নীতি, যা কার্যকর হবে আগামী 21 জানুয়ারি থেকে। উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিবাসন প্রার্থীদের সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য যুক্তরাষ্ট্র। তবে স্বপ্নের দেশে যাওয়ার আকাঙ্ক্ষা পূরণের পথ যেন দিন দিন আরও কঠিন করে তুলছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন ইস্যুতে একের পর এক কঠোর নীতি গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। দেশের অভ্যন্তরে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান তো চলছেই, পাশাপাশি দক্ষিণ এশিয়া, আফ্রিকা আর লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ভিসা নিয়ে কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার নতুন করে 25টি দেশকে যুক্ত করা হয়েছে ভিসা বন্ডের তালিকায়। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ $15,000 জামানত বা বন্ড জমা দিতে হবে দেশগুলোকে। এই তালিকায় আছে বাংলাদেশও। এছাড়া দক্ষিণ এশিয়ার আরও 2 দেশ নেপাল আর ভুটান এবং আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কিছু দেশ আছে তালিকায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারীরা B1 বা B2 ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে $5,000, $10,000 অথবা $15,000 বন্ড জমা দিতে হবে তাদের। ভিসার জন্য সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হবে জামানতের অর্থের পরিমাণ। নতুন এ নীতি কার্যকর হবে আগামী 21 জানুয়ারি থেকে। এ নীতি প্রণয়নের পেছনে ট্রাম্প প্রশাসনের যুক্তি, যুক্তরাষ্ট্রে প্রবেশ কিংবা অবস্থানকালে অভিবাসন সংক্রান্ত মামলায় জড়ালে বেশিরভাগ সময় নিজ দেশে ফিরে যেতে গড়িমসি করে অভিবাসন প্রার্থীরা। তখন তাদের আটক আর দেশে ফেরত পাঠাতে বড় অঙ্কের অর্থ ব্যয় হয় মার্কিন প্রশাসনের। তাই আগেভাগেই জামানত নিয়ে রাখবে তারা। গেল বছর আগস্টে সর্বপ্রথম পররাষ্ট্র দপ্তরের এক কর্মসূচির আওতায় এ নীতি চালু করা হয়। এতদিন মোট 38টি দেশ ছিল এ তালিকায়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপার। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। আমাদের সাথে থাকবেন।